দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন এই টক শোতে আমরা প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা সেরকমই কিছু টপিক নিয়ে ডিসকাশন করব। তবে আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন, তাদের সাথে আগে পরিচিত হয়ে নিব। আমার বামে আছেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট, সাবেক সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, এবং ডানে আছেন জনাব এলাহি নেওয়াজ খান, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে ইন্টারভিউ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি অসুস্থ এবং ওনার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন এখনও হয়নি, আমরা অপরিবর্তিত বলছি, এবং উনি এভার কেয়ারের সিসিউতে আছেন নিবিড় পর্যবেক্ষণে। ওনার চিকিৎসার যদিও বলা হচ্ছে যে চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন এখনও, এবং গতকাল চায়না থেকে একটি মেডিকেল টিম এসছে। আশা করা হচ্ছে আজ বা কালকের মধ্যে ইউকে থেকে আরেকটি টিম আসবে এবং তাদের সমন্বিত এই চিকিৎসক দলের মতামতের ভিত্তিতে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হতে পারে। এবং আমরা এটাও জানি যে দেশের বিভিন্ন স্থানে তার রোগ মুক্তির জন্য দোয়া, মিলাদ মাহফিল এগুলো করা হচ্ছে। আমরা এটা নিয়ে একটু আলোচনা করব যেহেতু এটাই আমাদের মেইন এখনকার নিউজের। আজ দুপুরে আমাদের ওনার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, উনি একটি প্রেস ব্রিফিং করেছেন। আমরা আলোচনায় যাওয়ার আগে ব্রিফিংটা একটু দেখে আসব। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। আজই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। আমরা ডক্টর জাহিদের ব্রিফিংটি দেখছিলাম প্রেসের সাথে। বাদল ভাই, প্রথমে আপনার কাছে যাব, আপনি যদি কিছু বলেন এই বিষয়ে। আমরা জানি যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং এই মুহূর্তে, এবং সেই নেত্রীর আজকে এই অবস্থা, দলের উপর এটার প্রভাব এবং সার্বিকভাবে এই অবস্থাটা, এবং উনি বলছিলেন যে গুজবে কান না দিতে, তার মানে অনেক ধরনের গুজবও আসলে এটা নিয়ে চলছে। আপনাকে ধন্যবাদ, আর এনটিভিকেও ধন্যবাদ যে আজকে এই একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার আয়োজন করার জন্য। তো যে জিনিসটা আপনাদের শুরুতেই বলতে চাই যে আমার বক্তব্যের শুরুতেই আমি চাই যে সারা দেশের মানুষ এবং সারা বিশ্বের নেতৃবৃন্দ সহ যেভাবে প্রতিটি মানুষ তাকে ফিল করতেছেন, প্রতিটি মানুষ তার জন্য দোয়া করতেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন, এই আমার ব্যক্তিগত তরফ থেকে হলেও দলের তরফ থেকে হলেও প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন। এই বলেই আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, এই 24 অগাস্টের আগের গত 15-16 বছর ওনার ওপর যেভাবে শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক জুলুম নির্যাতন হয়েছে, মিথ্যা মামলায় ওনাকে জেলে যেতে হয়েছে, ওনাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয় নাই, ওনাকে বাসায় নজরবন্দি রাখা হয়েছে, ওনাকে কোনো টিম ডাক্তার বাসায় অ্যাক্সেস দেওয়া হয় নাই। তো এর মধ্যেও যে আল্লাহ তাআলা ওনাকে এতদিন পর্যন্ত সুস্থ রেখেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া। তা না হলে আমরা সবাই জানি যে এই পর্যায়ের পরে আল্লাহ তাআলা ওনাকে একটা সুযোগ দিয়েছে বলা যায় এরকম, যে উনি এই ফ্যাসিস্ট সরকারের পতনটা উনি দেখতে পাচ্ছেন। যেভাবে ওনাকে, ওনার পরিবারকে, ওনার ছেলেকে, একটা ছেলেকে তো টর্চার করে মেরে ফেলছে, আরেকটা ছেলেকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, ওনাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই অবস্থা মানে সবচেয়ে জুলুম নির্যাতন হয়েছে জিয়া পরিবারের প্রতি, যেমনটি হয়েছিল আপনার মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে মেরেই ফেলা হয়েছে। তো যাই হোক, এখন আমরা
মনে করতেছি যে আল্লাহ তাআলা ওনাকে অবশ্যই সুস্থতা দান করবেন। একটা পর্ব যেহেতু উনি দেখেছেন সরকার পতন, আর দ্বিতীয় পর্ব আমরা চাচ্ছি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেশে আমাদের মাঝে ফিরিয়ে দিলে, এবং দেশের যে সার্বিক অবস্থা, এই অবস্থায় গণতন্ত্র উত্তরণের জন্য উনি যেহেতু সারা জীবন যুদ্ধ করেছেন, দেশ ছাড়েন নাই, পরিবারের কথা চিন্তা করেন নাই, শুধু দেশের মানুষের কথা চিন্তা করছেন, চাইলেই দেশের বাইরে চলে যেতে পারতেন যে কোনো সময়, যান নাই। তো ওনার প্রতি যে ফিলিংস প্রতিটি মানুষের, এবং দোয়ার সিব্বাত মানুষ করতেছে, আমরা করতেছি, সেই প্রেক্ষাপটেই যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা ওনাকে যেন এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার চালু হোক অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, উনি দেখে এটা পরিচালনা করে উনি যেন শান্তিতে থাকতে পারেন, দেখতে পারেন যে হ্যাঁ এই দেশটা এটা গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফিরে আসছে, এবং উনি আল্লাহ তাআলা ওনাকে যেন দীর্ঘায়ু সুস্থতা দান করেন, এবং সেই প্রার্থনা সেই কামনা আমাদের সব সময়ের। জি, নেওয়াজ ভাই আপনি কি অ্যাড করতে চান এখানে এই বিষয়ে? আমি যে কি বলবো ঠিক বুঝতে পারছি না, কারণ আজ সকালে যখন দেখলাম যে ভেন্টিলেশনে ওনাকে নেওয়া হয়েছে, কিন্তু ভেন্টিলেশনের কথা কিন্তু ওনারা বলছেন না, ওনারা আমি বলছেন অনেক নিউজ ধরনের দেখলাম। গুজব। যাই হোক, জি, তো যে কথাটা যে বেগম খালেদা জিয়ার এই অবস্থা সত্যি আমাদের জন্য খুব কষ্টের এবং বেদনার। আর স্পেশালি আমি বহু বছর ধরে ওনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, কাছের থেকে দেখেছি, এত কাছের থেকে দেখেছি এবং এত কথা ওনার সাথে হয়েছে। ওনার মতন এরকম অসাধারণ দেশপ্রেমিক একজন মহিলা আমি জীবনে দেখিনি। আমি হয়তো প্রথম ব্যক্তি, উনি যখন গৃহবধূ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন, আমি হয়তো ফার্স্ট ইন্টারভিউ নিয়েছিলাম 84-এ, যেটা তখন তৎকালীন খুব বিখ্যাত ম্যাগাজিন বিচিত্রায় কভার স্টোরি হিসাবে ছাপা হয়েছিল আরও অনেকের সঙ্গে। আমি যেদিন সশস্ত্র বাহিনী দিবসে ওনাকে একটু হাস্যোজ্জ্বল মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল উনি বুঝি আবার ভালোভাবে সুস্থ উঠবেন। পক্ষান্তর আবার এটাও মনে হয়েছে যেহেতু ইনি অসুস্থ, ওনার শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গিয়েছে, সেখানে এত লোকের মধ্যে তাকে এভাবে নেওয়াটা ঠিক 2 দিন পরে কিন্তু উনি হাসপাতালে ঠিক হয় নাই। জি, এবং তাকে তার মাস্ক থাকা উচিত ছিল, আরও প্রোটেকশন তার থাকা উচিত ছিল। যারা সেদিন ওনাকে ওখানে নিয়ে গিয়েছে, আমার মনে হয়েছে উনি তারা ভুল করেছেন, কারণ ওনার প্রতিরোধ ক্ষমতা অনেক আগেই কমে ফেলা হয়েছে। ইনি বেগম খালেদা হচ্ছেন এমন একজন রাজনীতিবিদ, দেশের জন্যে তিনি নত স্বীকার করেন নাই। আপনি জানেন যে ঠিক এরশাদের স্বৈর শাসনের সময় তার দুঃসাহসিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া, কিংবা 11 তাকে যখন বলা হয়েছিল বাইরে যাওয়ার জন্যে, তিনি দেশ ছেড়ে চলে যেতে চান নাই। আজকে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরে বোঝা যাচ্ছে যে মানুষের হৃদয়ে কতটা জায়গা তিনি দখল করে বসে আছেন, এতদিন কিন্তু বোঝা যায় নাই। আমি একটু আগে দেখলাম যে উপদেষ্টা পরিষদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন, এবং তারা তার আরোগ্যের জন্যে দোয়া করেছেন। সারা দেশ আমি যখন বাসার থেকে বের হই, আমেরিকা থেকে কিছু আত্মীয়স্বজন আমাকে ফোন করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চেয়েছে, গ্রাম থেকে ফোন করে জানতে চেয়েছে, এবং কিছু কিছু গুজব রটে গেছে, অনেকে ফোন করে সেটা জানতে চেয়েছে। যেভাবেই হোক, আজ দেশ যেমন একটা ক্রান্তিকাল অবস্থান করছে, এই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার সচল নেতৃত্ব আমাদের খুব দরকার ছিল। আজ তিনি জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন, এটা আমাদের জন্য খুবই কষ্টের। তবে আল্লাহ সব কিছু পারেন। এমনকি আমি এটাও জানি যে একদম জীবন লাইফ সাপোর্ট থেকেও মানুষ ফিরে এসেছে। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে এই জাতির জন্যে সুস্থ করে তোলেন। জি,
আমরাও সেটাই আশা করছি। আমার মনে হয় পুরো দেশবাসী তাই চাচ্ছেন উনি আবার ফেরত, কারণ এর আগেও উনি অনেকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু ওনার অবস্থা এত জটিল হয়তো হয়নি এখন আমরা যেটা দেখছি, কিন্তু আমরা আশা করছি উনি ফেরত আসবেন আমাদের মাঝে আবার। আপনি বলছিলেন নেওয়াজ ভাই যে অন্তর্বর্তী সরকারি যে খালেদা জিয়াকে আজকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি যে ঘোষণাটা দিয়েছে এবং এসএসএফ দেওয়া হয়েছে তার নিরাপত্তায়, বাদল ভাই আপনার কাছে যদি আসি যে এখন এতদিন না কেন, যদি এরকম একটা প্রশ্ন এমন একটা সময় সরকারকে ধন্যবাদ তো পাওয়ার মতো কাজ করেছে বটে, তবে এমন একটা সময় তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হলো, এমন একটা সময় এসএসএফ দেওয়া হচ্ছে, এমন একটা সময় সিকিউরিটি দেওয়া হচ্ছে যে সময়টা উনি নিজেই দেখতে পারতেছেন না যে ওনাকে এত কিছু দেওয়া হচ্ছে। এটা বহু আগেই দেওয়া উচিত ছিল এবং ওনার দেশপ্রেম, ওনার গণতন্ত্রের জন্য যুদ্ধ, ওনার ত্যাগ, ওনার আপসীন নেতৃত্ব, এই জন্য ওনার তো এই এসএসএফ বা ভিভিআইপি ওনার নোবেল পাওয়া উচিত। বাংলাদেশে যদি দ্বিতীয় নোবেলটি পায় সেটা আমার মনে হয় বেগম জিয়া পাওয়া উচিত, কারণ সারা বিশ্বের মানুষ, আমাদের দেশের মানুষ, আমাদের দেশ ওনাদের মতো নেতৃত্ব দেখুন যে পেয়েছিল। দেখুন আমি ওনার সাথে খুব ক্লোজলি, আমি যখন বারে সেক্রেটারি ছিলাম, যখনই আমাদের বারে ইলেকশন আসতো, এত ট্যালেন্টেড ম্যাডাম, এত ট্যালেন্টেড চিন্তাই করতে পারবেন না, যে গেলেই নাম ধরে ডাকতো, এই বাদল এদিকে আসো, কী ব্যাপার, তোমার কী সমস্যা? বললো ম্যাডাম বারের এই অবস্থা। যখন যে প্রবলেম নিয়ে গেছি উনি তাৎক্ষণিকভাবে সমাধান করে দিয়েছে। এবং ওনার যে দূরদর্শিতা প্রত্যেকটা ব্যাপারে দেখছি আমি, যে কোনো রকম ভিন্ডিকটিভনেস নাই, প্রতিশোধমূলক যে মানুষের একটা মেন্টালিটি থাকে, এত কিছুর পরেও উনি কখনোই সুস্থ থাকা অবস্থায় কখনোই একবারের জন্য বলে নেই যে আমার প্রতি, আমার ছেলের প্রতি, ছেলেদের প্রতি বা আমাদের নেতাকর্মীদের প্রতি যে আচরণ করেছে ফ্যাসিস্ট সরকার, এর প্রতিশোধ আমরা ক্ষমতায় আসলে কখনো না, বরং সবসময় বলে আসছেন যে না, এটা গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য আমাদের যা কিছু করণে আমরা করব, ওরা খারাপ করছে বলে আমরাও খারাপ করবো, ইটস নট দ্যাট। তো এই জন্যে আমি মনে করি যে ওনার এই যে ভিভিআইপি সম্মাননা দেওয়া গভর্নমেন্ট দিয়েছে, ভালো কথা, বহুত আগে দেওয়া উচিত ছিল। এবং আমাদের সহ আলোচক বলেছেন যে আসলে উনি অসুস্থতা এ পর্যায়ে না গেলে মানুষ বুঝতেই পারতো না। আমরা তো অলমোস্ট প্রতিদিনই আমরা দোয়া মাহফিল আয়োজন করতেছি যাতে উনি আল্লাহ তাকে ওনাকে সুস্থ করে দেন। এখন এই দেশের গণতন্ত্র উদ্ধার বলেন, পুনরুদ্ধার বলেন, এই দেশের উন্নয়ন বলেন, প্রতিটি কর্মে, প্রতিটি জায়গায় উনি, এবং ইভেন কি এই যে কেয়ারটেকার ফর্ম অফ গভর্নমেন্ট, ওনার হাতে, ওনার প্রেজেন্সে, ওনার দ্বারা পার্লামেন্ট ডেকে এই কেয়ারটেকার ফর্ম অফ গভর্নমেন্ট এনে দেওয়া রক্তপাতবিহীন অবস্থায়। কাজেই এখন আবার এই কেয়ারটেকার ফর্ম অফ গভর্নমেন্ট আসছে, অথচ উনি এটাকে পরিপূর্ণভাবে দেখবে, পার্টিসিপেট করবে এবং দেশের মানুষের আশাকাঙ্ক্ষার জন্য উনাকে আগের মতো আবারও অবদান রাখবে, এই প্রত্যাশা আমাদের সবসময়ের। নিয়াজ ভাই, আপনি যদি বলেন এই বিষয়টাকে, যে ভিভিআইপি ঘোষণা করা হলো, এখন এটা তো আগেও করা যেত, তার নিরাপত্তা তো এসএসএফ আগেও। আমি একটা জিনিস, উনি তো সাবেক প্রাইম মিনিস্টার হিসাবে নিরাপত্তা উনি পানি, এবং ওটাতেই আমাদের সেটা আছেই। তো আমি যতটুকু দেখেছি যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সবসময় ওনার প্রতি সম্মান প্রদর্শন করেছেন এবং কখনোই তিনি সামান্যতম অসম্মান করেন নাই। সুতরাং প্রধান উপদেষ্টার ক্রমাগত সম্মানের প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে। আমরা সাধুবাদ জানাই এই সরকারকে। আমার কাছে আমার বাদল ভাই যে কথাটা বলছিলেন যে বেগম খালেদা জিয়া, আপনি দেখবেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ছিলেন একজন সামরিক শাসক, আর একজন ব্যক্তি যিনি ছিলেন রাজনীতিবিদ, সারা জীবন রাজনীতি করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে ব্যক্তিটা গণতন্ত্রের জন্য লড়াই করলেন, যে রাজনীতিবিদ, যিনি সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তিনি এদেশে প্রথম একদলীয় শাসন করেছিলেন এবং সকল সংবাদপত্র বন্ধ করে মাত্র 4টা পত্রিকা রেখেছিলেন। অথচ দেখেন ইতিহাসের কিন্তু এটা একটা অসাধারণ ঘটনা, একজন সামরিক শাসক এসে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আমাদেরকে ফিরিয়ে দিলেন এবং 4টি পত্রিকা যেটা ছিল সংবাদপত্রের স্বাধীনতা তিনি নিশ্চিত করেছিলেন। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে কীভাবে নিশ্চিত করতে হয় তার জন্য তিনি কাজ করে গেছেন।
সংবাদপত্রের স্বাধীনতা, আমি বলবো যতদিন বিএনপি ক্ষমতায় ছিল যে সময়টাকা, সেই সময়টায় বাংলাদেশের সংবাদপত্র বলেন, মিডিয়া বলেন, সব থেকে বেশি স্বাধীনতা লাভ করেছে। এবং উল্লেখযোগ্য ঘটনা, আমরা যখন জুলাই বিপ্লবের সময় কিংবা এর আগে অনেক ঘটনায় যেসব নৃশংস হত্যাকাণ্ডগুলো দেখেছি, কিন্তু আপনি দেখেন, স্মরণ করেন যে ফেব্রুয়ারির যে ইলেকশনের পরে যে আন্দোলনটা হলো 96 সালে, বেগম যে ইচ্ছে করলে জনগণ ম্যান্ডেট দিয়েছে একথা বলে জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। তিনি জনগণ আন্দোলন করছে, জনগণের সে আন্দোলনকে সম্মান দেখিয়ে তিনি সংবিধানে এই তত্ত্বাবধায়ক সরকারকে প্রবর্তন করছেন। আমার মনে আছে সেদিন রাতে আমি পার্লামেন্টে ছিলাম, এটা কভার করেছিলাম। কি অসাধারণ সে মুহূর্তটা ছিল যে একজন নেত্রী জনগণের দাবির কাছে নিজেকে নত করেছেন, কিন্তু উনি ইচ্ছা করলে জোর করে ক্ষমতা থাকার চেষ্টা করতে পারতেন, কিন্তু গণতন্ত্রের প্রতি তার যে অবিচল যে কমিটমেন্ট, সে জায়গা থেকে কিন্তু তিনি বের হয়ে যান নাই। আজকে সে কারণগুলির কারণেই তার অসুস্থতার সময় এতটা বেশি মানুষের মনে পড়ছে। আপনি দেখবেন যে বেগম খালেদা যে দু টার্ম ছিলেন, পুরা দুটো টার্ম নিপীড়নমূলক শাসনের কোনো ইতিহাস তার শাসন আমলে নাই, কোনো জিঘাংসা চরিতার্থ করে। আপনি দেখেন উনি যখন 91 সালে ক্ষমতায় আসলেন, নির্বাচনে ভোটে নির্বাচিত হয়ে, ইচ্ছা করলে তিনি কিন্তু জিয়া রহমান হত্যা বিচারের দ্বার উন্মোচন করতে পারতেন, কিন্তু পুরানো ক্ষত, পুরানো জিনিস জিঘাংসা রূপে তিনি আনেন নাই, যেটা পরবর্তীকালে আমরা দেখেছি কিভাবে পুরানো জিঘাংসাকে চরিতার্থ করতে গিয়ে কত মানুষকে হত্যার শিকার করতে হয়েছে। এই সব অনেক দিক বিবেচনা করলে আমি বলবো বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে বাংলাদেশের গণতন্ত্র এবং দেশপ্রেমের 1 নম্বর নেত্রী, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা হলো আমার অভিমত। না, আমি জানতে চাচ্ছিলাম যে ওনাকে যে ভিভিআইপি ঘোষণা দেওয়া হয়েছে, এটা তো আগে দেওয়া যেত, এটা দেওয়া হয়েছে, অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। তাহলে ওই যে বাদল ভাই যেটা বলছেন যে উনি এটাকে আসলে তো ভিভিআইপি আছেন, জি, উনি তো ভিভিআইপি বাইরে না, এখন একটা ওনাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য, অফিশিয়ালি গুরুত্ব দেওয়ার জন্য এটা ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়া অলওয়েজ ভিভিআইপি, এক্স প্রাইম মিনিস্টার সবসময় ভিভিআইপি। সুতরাং এটাকে আরো বেশি তার এই অসুস্থতার সময় যখন সমস্ত মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, তখন সরকারিভাবে এই ঘোষণাটা দেওয়া হয়েছে। এটা চমৎকার, আমরা স্যালুট করি এই সরকারকে। আমরা জানি যে জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছেন, আজকে ডক্টর জাহিদ এটা বলেছেন, কিন্তু ওনার আসার এখনও কোনো খবর আমরা পাইনি, এরকম কোনো প্রসেস চলছে সেটাও আমরা শুনিনি। আজ মির্জা ফখরুল বলেছেন যে খালেদা জিয়ার অবস্থার অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান আসবেন। ওনার অবস্থা কিন্তু অপরিবর্তিতই আছে গত 2 দিন ধরে, তাহলে উনি আসছেন না কেন, বা এর ধরনের কোনো আমরা নিউজ এখনও পাচ্ছি না কেন? আজকে পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে উনি ট্রাভেল পাস চাওয়ার কোনো প্রসেস যদি করতে হয় ওনারা তাৎক্ষণিকভাবে সেটা ব্যবস্থা করবেন, কিন্তু এখনও এরকম কিছুই চাওয়া হয়নি। বাদল ভাই যদি বলেন। দেখুন, ওনার দেশে আসার ব্যাপারে অনেকজন অনেক রকমের কথা বলতেছে। যারা এসব বলতেছে তাদের বোঝা উচিত যে উনি যে গত এই 1 বছরের মধ্যে কেন আসলেন না। ওনার বিরুদ্ধে যে পরিমাণ মামলা ছিল, জি, এবং সব মিথ্যা মামলা, সাজানো মামলা। যেমন ধরেন 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় 65 জন সাক্ষী শেষ হয়ে গেছে, এরপরে অতিরিক্ত মানে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তাকে জড়ানো হলো। তো এই মামলাগুলো শেষ হইতেও তো প্রায় 1 বছর লেগে গেছে। আর উনি তো মানে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে ওনাকে, সবাই জানে। ওনার উপর যে শারীরিক মানসিক টর্চার করা হয়েছিল, এবং উনি অ্যাপিলেট ডিভিশনের অর্ডার নিয়ে উনি দেশের বাইরে গেছেন। তো এখন একটা জায়গায়, একটা দেশে উনি তো প্রায় 17 বছর যাবৎ আছেন। তো এখন মামলাগুলো শেষ হলো, আর উনি পলিটিক্যাল অ্যাজাইলেমে আছেন। ওনারা সরকার এখন বলতেছে ট্রাভেল পাস দিবে। ট্রাভেল পাস চাই নাই কেন, চাইলেই দিব। তো 1 বছর যাবৎ তো দেশের অবস্থা ওনাদের হাতে, ওনাদের দায়িত্বে ওনারা সরকার চালাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার। তো এর মধ্যে ওনারা একটা পাসপোর্ট দিতে পারতো, দিল না কেন? জি, সেটাও একটা বিষয়। পাসপোর্ট ইস্যু করতে পারতো, তা তো করেন নাই।
এখন 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 এসে তড়িঘড়ি করে এখন বলছে ট্রাভেল পাস চাই না, ট্রাভেল পাস দিব। কেন ট্রাভেল পাস দিবে? কেন ট্রাভেল পাস দিবে? ওনাদের তো এত দিনের মধ্যে পাসপোর্টই দেওয়া উচিত ছিল, সেটা তো দেয় নাই। তারপরে আইনি অনেক মানে অ্যাজাইলাম যারা থাকেন, অ্যাজাইলাম স্ট্যাটাসে আপনার আইনি অনেক ফর্মালিটিস আছে যেটা মেনটেন করতে হয়। জি, আপনি তো আইনের সাথে লোক, এজন্যই বলছি আর কোনো জটিলতা আছে কিনা ওনারা। হ্যাঁ, আইনি পলিটিক্যাল অ্যাজাইলামে যারা থাকে তাদের আইনি অনেক বিষয়, যেমন ধরেন উনি পলিটিক্যাল অ্যাজাইলামে যদি উইথড্র করতে চান, প্রত্যাহার করতে চান, তাহলে এই গভর্নমেন্টকে 100% গ্যারান্টি দিতে হবে, অ্যাসিউরিটি দিতে হবে ব্রিটিশ গভর্নমেন্টকে, ইউকে গভর্নমেন্টকে, যে ইয়েস হি ইজ ফুললি সিকিউরড হিয়ার। জি, ওনার সিকিউরিটির ব্যাপারে এতদিন যাবৎ গভর্নমেন্ট কি কোনো কথা বলেছে যে হ্যাঁ আমরা ফুললি সিকিউরিটি দিচ্ছি, আমরা গ্যারান্টি দিচ্ছি? গভর্নমেন্ট তো কিছুই বলেনি। এটা তো গভর্নমেন্টের বলা উচিত ছিল, কারণ উনি যে আসবে ওনার তো প্রস্তুতি অবশ্যই আছে। শুধু উনি তো বাংলাদেশের ম্যাডামের পরে উনি সবচেয়ে জনপ্রিয় নেতা। আমরা অনেকদিন থেকেই শুনছি উনি আসবেন, অনেকদিন যাবৎ আসতেছি। ওই যে মামলা মূলত তো 1 বছর থেকে মামলাগুলো শেষ হইতেই সময় লাগছে, এবং ম্যাডামের পরে উনি সবচেয়ে জনপ্রিয় নেতা। এবং দেখেন কত দূরদর্শী নেতা উনি এই 5ই আগস্টের পরে যখন সবাই যার যার মতো করে, আওয়ামী লীগের নেতাকর্মী সব পালিয়ে গেল, যার যার মতো নেতা করে সবাই ধারণা করে নিল যে এখন তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, উনি নিজেই 1 বছর আগে যে কথাটা বলেছে এটা আমরা এখন দেখতেছি। বলেছিলেন যে নির্বাচন এত সহজ হবে না, সময় আসতেছে দেখেন নির্বাচন এত সহজ হবে না। তো পলিটিক্যাল দূরদর্শিতা আছে বলেই তো উনি 1 বছর আগে এই কথাগুলো বলেছিলেন। তো উনি এখন সেকেন্ড পপুলার লিডার আমাদের দলের বলেন, দেশের বলেন, রাষ্ট্রের বলেন, বা দেশের বাইরে যারা আছেন তাদের। তো সেহেতু ওনার তো দায়িত্ব গ্রহণ বলেন বা প্রস্তুতি বলেন, যে কথা বললাম নিরাপত্তা বলেন, মামলা নিষ্পত্তি হওয়া বলেন, অনেকগুলো বিষয় এখানে কাজ করবে, আর উনি এমন না যে উনি চুপ করে আছেন। উনি অলমোস্ট আমরা তো দেখি প্রায় 24 ঘন্টা কাজ করে, শুধু দল না। এখন ওনার ট্রিটমেন্টের জন্য দেশ বিদেশের যত ডাক্তার আছে, উনি হুট করে এসে কি ওনার পাশে দাঁড়ালে কি চিকিৎসা হবে? চিকিৎসা তো হবে না, উনি তো চিকিৎসক না। কিন্তু চিকিৎসার জন্য যা প্রয়োজন, ওখান থেকে যা ম্যানেজ করা প্রয়োজন, দেশ বিদেশের চিকিৎসকদের সাথে কথা বলা, ওনার ওয়াইফ ভালো চিকিৎসক, ওনার দায়িত্ব নিয়ে সার্বক্ষণিকভাবে উনি এটা মনিটরিংয়ে আছেন। জি, এবং পরিস্থিতির সার্বিক মানে বিবেচনায় যত দ্রুত সম্ভব উনি চেষ্টা করবেন চলে আসা। নিয়াজ ভাই, আপনার এই বিষয়ে আপনার মতামত নিব। আমরা একটু লাইভে আমাদের সহকর্মী আছেন, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান, আমরা তার সাথে একটু লাইভে কানেক্ট হব। নাজিব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা একটু জানতে চাচ্ছি খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে এই মুহূর্তে? নাহিদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। গতকাল নিশ্চয়ই আপনারা জানেন যে তার অবস্থা কিছুটা অবনতি হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আজ পর্যন্ত এখনও পর্যন্ত সেই অবস্থায় আছে। তবে ইতিবাচক একটি দিক আজকে ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেছেন যে তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, অর্থাৎ এই ব্যাপারটি ইতিবাচক হিসেবেই দেখছেন চিকিৎসকরা, এবং চিকিৎসকরা ধারণা করছেন যে এবার তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এমনটি তারা ধারণা করছেন। তবে তার অবস্থা যে সংকটাপন্ন রয়েছে সে ব্যাপারেও কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং সেই সাথে বলা যায় যে চীন, যুক্তরাষ্ট্র এমনকি অন্যান্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু তার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালে। এবং হাসপাতালের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা তাকে বিদেশে নিয়ে যাওয়ার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কিছু কথাও জানিয়েছেন, যেটি তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে হয়তো বিদেশে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে সম্ভাব্য দেশ হিসেবে যুক্তরাজ্যের কথা আজকে বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। এবং তারা যেটি বলছেন যে আজ একটি যুক্তরাজ্যের থেকে একটি মেডিকেল টিম আসার কথা রয়েছিল, তবে সেটি কিন্তু আজ আসবে না। এবং আমরা জানতে পেরেছি যে আগামীকাল হয়তো যুক্তরাজ্যে সেই মেডিকেল টিমটি এসে পৌঁছাতে পারে এভারকেয়ার হাসপাতালে। গতকালই চীনের একটি বিশেষজ্ঞ দল এসেছিলেন, এবং আজও বিকেল নাগাদ একটি দল এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। তা মূলত দেশি বিদেশি চিকিৎসকরাই তার এই কঠিন চিকিৎসার নিরাময়ের ক্ষেত্রে তারা পরামর্শ দিচ্ছেন, এবং সেই পরামর্শ অনুযায়ী কিন্তু তার চিকিৎসা চলছে এখনো পর্যন্ত।
এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য জায়গায় যে ধরনের নেতিবাচক তথ্য কিংবা অপতথ্য গুজব ছড়াচ্ছে সেগুলো এড়িয়ে চলার পরামর্শ কিন্তু দিচ্ছেন এবং অনুরোধও তারা করেছেন। এবং সেক্ষেত্রে বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একমাত্র দলের নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যে সকল তথ্য, সেই তথ্যগুলোই গ্রহণ করার অনুরোধ করছেন। এবং আমরাও বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তিনি ইতিবাচক কিছু সাড়া দিয়েছেন, যেটি বলা যায় যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, চিকিৎসকরা এমনটা ধারণা করছেন। আর এভারকেয়ার হাসপাতালের পরিবেশের কথা যদি আপনাদেরকে বলি, যে গতকাল সরকারের একটি প্রজ্ঞাপন আমরা দেখেছি, তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যেই নিরাপত্তা পাবেন সেই নিরাপত্তা কিন্তু আজ দুপুর থেকে কার্যকর করা হয়েছে। এসএসএফ এর সদস্যরা এখানে নিয়োজিত হয়েছেন এবং তারা তাদের কাজগুলো করছেন। তবে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি তাদের তৎপরতা অনেকটাই বেড়েছে এবং আমরা ধারণা করছি কিছুক্ষণ আগে পিজিআরের একটি টিম প্রবেশ করেছেন, যারা সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের নিরাপত্তায় নিয়োজিত থাকে। আমরা কিছু তথ্য জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টারও আসার কথা রয়েছে এভারকেয়ার হাসপাতালে, সেক্ষেত্রে কিন্তু এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এই কারণেই। এবং এই এভারকেয়ার হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা ছাড়াও সংবাদ মাধ্যমের কর্মীরা অবস্থান নিয়েছেন এবং গত এক সপ্তাহ ধরে এই নেতাকর্মীরা চরম উৎকণ্ঠা উদ্বেগের মধ্যেই কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা জানার চেষ্টা করছেন যে বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা এবং তিনি আসলে তার চিকিৎসা প্রক্রিয়া কিভাবে চলছে সেই প্রশ্নগুলোও কিন্তু তাদের মধ্যে আছে। তো সব মিলে বলা যায় নেতাকর্মীরা অবস্থান করছেন, সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে এখানে তারা অবস্থান নিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাহিদ। জি নাজিব, আপনি একটু থাকবেন আমাদের সাথে। নেওয়াজ ভাই, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? নাজিবকে কিছু জানার যদি থাকে আপনি প্রশ্ন করতে পারেন সরাসরি। আমার তেমন কোনো প্রশ্ন নাই, তবে এই কথাটা শুনে ভালো লাগছে যে কিছুটা পজিটিভ সাইন আছে। ডাক্তাররা বলছেন যে উনি সুস্থ হয়ে উঠতে পারেন, এটাই আমাদের জানার ছিল, নতুন কোনো প্রশ্ন নাই। জি নাজিব, আপনাকে ধন্যবাদ। আমরা এটাও শুনলাম যে প্রধান উপদেষ্টা আজকে খালেদা জিয়া ওনাকে দেখতে আসবেন। আমরা যেই আলোচনাটায় ছিলাম, নেওয়াজ ভাই আপনার মানে বক্তব্য জানতে চাচ্ছেন ওই বিষয়টিতে, তারেক রহমানের আসার বিষয়টি, ট্রাভেল পাসের কথা যেটা বলছিলাম। একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো তারেক রহমান নিজে এবং তার পরিবারের অনেকগুলি ট্র্যাজেডি সে নিজে অবলোকন করেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে তার যে নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ড, যখন শহীদ হন তখন তারেক এবং কোকিরা শিশু, আমার দিব্যি মনে আছে যে জিয়াউর রহমান এসে শকটটি যাচ্ছে তার পিছনে ওরা দুজন ছিল, আমি সেই জানাজায় ছিলাম। এই যে তার পিতার এই শিশু অবস্থাদের যে এই নিষ্ঠুরতম মৃত্যু, তার এই নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার। এরপর ধরেন তার ছোট ভাই কোকর মৃত্যু, অকাল মৃত্যু। আপনি একটু চিন্তা করতে পারবেন যে মা এবং বড় ভাইয়ের সামনে, মায়ের সামনে সন্তান এবং বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের মৃত্যু কতটা বেদনাদায়ক হতে পারে। আমি নিজেও যদি তার একটা সাক্ষ্য, আমার ছোট ভাইকে হত্যা করার পরে এখনও পর্যন্ত আমার ছোট ভাইয়ের জন্য কাঁদতে হয়। এরপর হলো তারেক নিজে। একটা জিনিস আপনি দেখবেন যে তারেক শুধু তারেক না, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান ছিলেন। বাংলাদেশের দুইবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান সে। একজন সৈনিক পরিবারের, যে সৈনিক যেমন তেমন সৈনিক না, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তার সন্তান। এবং তার সন্তানের রাজনীতি করার সম্পূর্ণ অধিকার ছিল এবং সেই এক্সারসাইজ সে চড়ার চেষ্টা করেছে, কোনো অপরাধ করে নাই। কিন্তু তাকে সেই জন্য যেভাবে নির্যাতন করা হয়েছে, এবং বলা যায় তারেক রহমান বিদেশে যেতে বাধ্য হয়েছেন, তাকে বাধ্য করা হয়েছে। সুতরাং সেই অবস্থায় তারপরে বাদল ভাই যেটা বললেন যে অনেকগুলি মামলা তার বিরুদ্ধে, এমনকি গ্রেনেড হামলার মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। আমি যেটা মনে করি, কয়েকদিন আগে উনি একটা স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে তার দেশে যাওয়ার ব্যাপার তার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না, অনেক সঙ্গে অনেকগুলি ব্যাপার এর সাথে আছে।
যেটা বাদল ভাই বলেছেন সেটা একটা ব্যাপার আছেই, যে সেটা হচ্ছে যে এবং গত এক বছরে পাসপোর্টের কথা তার যেটা বলছিলেন, জি এগুলি পাসপোর্ট ইত্যাদি এগুলি কোনো ব্যাপারই না, এগুলি সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। সেটাই, এটা নিয়ে আমি, এটা কোনো বিতর্কের বিষয় না। আমি যেটা ভাবছি অন্য বিষয়, মা যে স্নেহ, যে মমতাময়ী মায়ের ছোটবেলার থেকে তাদের বড় করেছেন, তার এই কঠিন মানে 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 যেটাকে বলা হয় যে সংকটময় কালে তিনি আসবেন না, এটা তো ভাবা যায় না। নিশ্চয়ই এমন কোনো ব্যারিয়ার আছে যেটা তিনি ভালো জানেন, যে কারণে তিনি আসতে চান নাই। এবং আমার কাছে কেন যেন মনে হয়েছে পারিবারিক একটা বাধাও থাকতে পারে তার নিরাপত্তার ব্যাপারে, যেমন স্ত্রী এবং কন্যা, তাদের বাধা থাকতে পারে যে আগে তোমার নিরাপত্তা নিশ্চিত করা হোক, তারপর তুমি যাবা। সুতরাং এইসব অনেক বড় একটা ফ্যাক্টর অবশ্যই, কারণ আপনি দেখবেন যে পরিবার কিন্তু সবচেয়ে বড় জায়গা। পরিবারের অনেকের বাধা উপেক্ষা করা যায়, কিন্তু পরিবারের আপনজনদের বাধা উপেক্ষা খুব কঠিন হয়। সেরকম কোনো ঘটনাও থাকতে পারে, আমি জানি না আরও কি ঘটনা আছে। তবে আমি মনে করি যে এখন বাংলাদেশের মানুষ তো খুব আবেগপ্রবণ। বেগম খালেদা জিয়াকে যে আবেগের জায়গাটা আছে, এবং তারেক রহমান যদি এখন আসেন, আমার মনে হয় দেশের লোক সব থেকে বেশি খুশি হবে। কারণ মায়ের জন্যে সন্তানের এই যে আকুতি, সন্তানের এই অ্যাটাচমেন্টের ব্যাপারটা, এটা মানুষেরা কিন্তু অনেক বেশি মনোযোগের সঙ্গে দেখার চেষ্টা করে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমানের ইমিডিয়েট চলে আসা উচিত মায়ের জন্যে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে উনি পারছেন না, নিশ্চয়ই ওরকম কোনো একটা বিষয় আছে, এবং এটা যদি আইনি জটিলতাও হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা এই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন কিনা পর্যাপ্ত? বা আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার তার নিরাপত্তার ব্যাপারে যে ব্যবস্থা নেবেন, এতে কোনো আমার সন্দেহ নেই, নেবেন। কিন্তু আমি যেটা চাই যে উনি আসুক। পলিটিক্সে তো কখনো কখনো কিছু রিস্ক নিতেই হয়। পলিটিক্সের উনি সবসময় রিস্ক নিয়ে আসছেন, সুতরাং রিস্ক থাকলেও অন্তত আমাদের দেশের মানুষকে দেখবে যে তিনি তার সমস্ত কী বলে আশঙ্কাকে, মানে তার জীবনের অনেক নিরাপত্তার আশঙ্কাকে তিনি ধুলায় মিশিয়ে মায়ের জন্য ছুটে এসছেন। এইটাই মানুষের কাছে সবচেয়ে বড় আকারে দেখা দেবে। আমি সে কারণেই বলি যে তারেক রহমান আসলে মায়ের জন্যে হোক না 2 দিনের জন্যই তিনি আসুন না কেন। জি, বাদল ভাই, যদি আপনি আইনের সাথে আছেন সেই জন্য একটু ওই সেন্স থেকে একটু জানতে চাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের এই বিষয়ের পদক্ষেপ নেওয়ার বিষয়ে আপনার কি মনে হয়, যে পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে কিনা ওখানে? কোনো একটা জিনিস সত্য যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকার হওয়ার পরে, বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব প্রতিটি দলের নেতৃবৃন্দের সাথে, ম্যাডামের সাথে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এবং প্রতিটি দলের সাথেই উনি মোটামুটি সব বিষয়ই, সব পলিসিগত বিষয়ই আলাপ আলোচনা করে উনি সিদ্ধান্ত নিচ্ছেন। তো এখন এইটা মূলত এই নিরাপত্তার বিষয়টা আমরা খুব ভিজিবল এখনও পাই নাই। হয়তো ইন্টারনালি ওনারা দেখতেছেন, দেখার পরে হয়তো একটা সময়, যেমন আজকে আমরা কিন্তু এতদিন মনে করি নাই যে ওনারা আজকে ওনারা ভিভিআইপি মর্যাদার দিয়ে গেজেট করবে বা এসএসএফ যাবে বা পিজিআর যাবে ওনার নিরাপত্তার জন্য। তো আমরা আশা করব যে ওনারা পরিপূর্ণভাবে নিরাপত্তা দেওয়ার জন্য যা যা দরকার সবই করবে। কারণ কি, একটা জিনিস আপনাকে বলি বাস্তবতা, সেটা হচ্ছে বাংলাদেশ যদি 71 সালে স্বাধীনতা যদি সফল না হইতো, মনে করেন বাংলাদেশ হেরে গেল, তাহলে প্রথম যে ব্যক্তির ফাঁসি হইতো সেটা হচ্ছে জিয়াউর রহমান সাহেব। ওনাকে সবার আগে ফাঁসি দিত পাকিস্তান সরকার। আর পাশাপাশি দেখেন এই জুলাই বিপ্লবে এইটাও যদি ব্যর্থ হইতো, জুলাই যোদ্ধা যারা ছিল তারা সহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সহ, আবার তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে বিভিন্ন সাজা দিয়ে ফাঁসি দেওয়া হতো। যে আমি ব্যক্তিগতভাবে চাই যে জিয়া পরিবার মিনিমাম নিরাপত্তাহীনতার ভিতরে না থাকুক, মিনিমাম অসুবিধার মধ্যে না থাকুক। কারণ দেশের জন্যে, দেশের মানুষের জন্যে ওনাদের যে অবদান, এই দেশের গণতন্ত্রের জন্যে, উন্নয়নের জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, এই পরিবারের চেয়ে আর কোনো পরিবার, জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে এখন পর্যন্ত এই পরিবারের চেয়ে আর কোনো পরিবারের
এই দেশের জন্য এত অবদান আমি কেউ বলতে পারবো না আমাদের সামনে যে তার চেয়ে বেশি অবদান তাদের আছে। কাজেই এটা ওনার দেশে আসা তো নেহায়েতই ডেফিনেটলি ওনাদের নিজের পরিবারের, এবং উনি তো আর এখন শুধু নিজের পরিবারের নাই, উনি তো সবার নেতা এখন। কাজেই সার্বিক দিক বিবেচনা করে উনি নিজেও খুব দূরদর্শী মানুষ, উনি সার্বিক দিক বিবেচনা করে যখনই উনি উপযুক্ত সময় মনে করবেন ডেফিনেটলি উনি চলে আসবেন। কারণ এটা নিয়ে কারো মানে নেগেটিভ কথা বলা, সমালোচনা করা বা ইমোশন দেখানো, এটার পরিবর্তে এটা ওনার উপরে, ওনাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত। আজকাল সরকারের তরফে টোটাল উদ্যোগ নিয়ে ওনাকে জানানো উচিত যে আমরা আমাদের তরফে উই হ্যাভ ডান দিস, কোনো অসুবিধা নেই, আমরা এই পর্যন্ত করেছি, এরপরে ওনাদের সিদ্ধান্ত দিয়ে দেওয়া উচিত। আমরা জানি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকালকে আমরা দেখেছি নিউজে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি একটি পোস্ট দিয়েছেন যেখানে উনি খালেদা জিয়ার চিকিৎসায় যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করবে এই মর্মে একটি পোস্ট দিয়েছেন এবং উনি তার সুস্থতা কামনা করেছেন। এই পোস্টটাকে মানে একেবারে স্বাভাবিকভাবে অবশ্যই নেওয়া যায়, কিন্তু আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি একেবারে হিউম্যানিটি বেসিসেই করা হয়েছে নাকি কোনো ধরনের রাজনৈতিক কোনো ব্যাপার থাকতে পারে এটার ভিতরে? দেখুন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। জি, ভারত যেমন আমাদের মানে আমরা ভারতের তিন দিকে। ভারত যদি বলে যে হ্যাঁ মানে পুরা বাংলাদেশের পুরা 3 ভাগের 2 ভাগেই ওনারা প্রতিবেশী, আমরাও এটা বলতে পারি যে আমরাও তাদের প্রতিবেশী, ওনারাও প্রতিবেশী, আমরাও প্রতিবেশী। এবং ভারতের সাথে আমাদের সম্পর্কটা এরকমই থাকা উচিত। এটা গিভ অ্যান্ড টেক, শুধু গিভ অ্যান্ড গিভ না। তো এই সম্পর্কের আলোকে একটি রাষ্ট্রপ্রধান আর একটি সাবেক রাষ্ট্রপ্রধানের শারীরিক সুস্থতা কামনা করে মঙ্গল চেয়ে করতেই পারেন, টেক্সট দিয়েছেন। এটা ডেফিনেটলি অবশ্যই ভালো উদ্যোগ। এটা রাজনৈতিক এটাকে অন্যভাবে দেখা বা অন্য সমালোচনার দৃষ্টিতে না দেখাই ভালো। কারণ এই প্রেক্ষাপটে ভারত এই টেক্সটের উদ্দেশ্য দুইটা, এক হচ্ছে যে আমরা সিম্পেথি দেখাচ্ছি, আরেকটা হচ্ছে যে উনি যে কোনো সহায়তা করতে প্রস্তুত। যে কোনো সহায়তা বলতে দেখা যাবে যে যদি ট্রিটমেন্ট যায়, ইন্ডিয়াতে যায়, তাদের তরফে হয়তো যেটুকু করার করবে। এটাকে আমার মনে হয় রাজনৈতিক দৃষ্টিতে না দেখে এটা সৌহার্দ্যতার দৃষ্টিতে এটা এটা গুড সাইন। আমার মনে হয় এটা গুড সাইন। এর আগেও আসলে খালেদা জিয়া উনি তো বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, এরকম কোনো হয়তো মানে এত ক্রিটিক্যাল সিচুয়েশনে উনি সেটা জেনে হয়তো উনি তো মাঝে মধ্যেই ওই বললাম তো গত 15-16 বছরের যে অবস্থা ছিল, মাঝে মধ্যেই তো চিকিৎসার সুযোগই তো পেল পরে এসে, মামলাগুলো থেকেও খালাস পেলেন এবং চিকিৎসার সুযোগ পাচ্ছেন তো এই 1 বছর যাবত। তো এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে তো উনি কখনো ছিলেন না, বা ভেন্টিলেশনে যাওয়া বা আনকনসিয়াস হওয়া অথবা এতদিন ভর্তি থাকা। চেক আপের জন্য গেছেন বারবার যখন দরকার, আর চেক আপের জন্য উনি যাবেনই, যাওয়াটাই স্বাভাবিক। আর আমার মনে হয় এটা সৌজন্যতারই অংশ। এটাকে আপনি কি একইভাবেই দেখছেন বিষয়টা? আমি ঠিক একইভাবে দেখছি না, এর দুটা দিক আছে। জি, একদম নিছক মানবিক দিক হতে পারে, আর একটা হলো এবং শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণার পরে নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেমন আমাদের উপদেষ্টা, যিনি নিরাপত্তা উপদেষ্টা, কদিন আগে ভারত সফর করে আসলেন, দোভালের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং আরেকটা বিষয় আছে যে আপনি লক্ষ্য করবেন যে আগস্ট পরবর্তীকালে ভারতের অধিকাংশ মিডিয়া বাংলাদেশ সার্ভাইভ করতে পারবে না। তাদের আলু না পেলে, পেঁয়াজ না পেলে অনেক কিছু আমরা না খেয়ে মারা যাব। কিন্তু গত 15 মাসে প্রমাণিত হয়েছে যে ভারতের আলু, পেঁয়াজ যা কিছু দেওয়া হয় সেগুলি সত্ত্বেও বাংলাদেশ আল্লাহর রহমতে ভালোভাবে টিকে আছে, এখানে দুর্ভিক্ষ দেখা দেয় নাই। তারা ভুলে গেছে যে বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশের 2টা বন্দর আছে, বিশাল বন্দর। বাংলাদেশ ল্যান্ডলকড কান্ট্রি না, এটা একটা ব্যাপার। আপনি দেখবেন যে যেভাবে অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে বিনা দোষে সাজা দেওয়া হয়েছিল, তখন কিন্তু এরা একটু শব্দটা করে নাই, একটা কথা বলে নাই। অথচ সবাই জানে যে বিগত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন চলেছে তার পিছনে মদতদাতা ছিল এই ভারত। যে কারণে
শেখ হাসিনা বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন তা ভুলতে পারবে না, কারণ ওইখানে পুরোটাই গিভ অ্যান্ড টেকের ব্যাপার ছিল। এবং আমি মনে করি যে বেগম জিয়ার সেই শাস্তিটা হয়েছিল মূলত যে তিনি যে তৎকালীন ভারতের প্রেসিডেন্ট এখানে এসেছিলেন প্রণব মুখার্জির সাথে যে সাক্ষাৎ করেন নাই, সাক্ষাতের একটা বিয়ে ছিল, বেগম জিয়া সাক্ষাৎ করেন নাই, সে কারণেই তার শাস্তি হয়েছিল, নাহলে ওই অপরাধে বেগম খালেদার শাস্তি হতে পারে না। এইরকম এক পটভূমিতে এই নরেন্দ্র মোদীর এই যে পোস্টটা, এই যে মানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তার যে মানে ইয়ে প্রকাশ আর কি বলে সহানুভূতি দেখানো এবং সাপোর্ট দিবেন, আমি মনে করি যে রাজনৈতিকভাবে একটা পরিবর্তন দিল্লিতে হয়তোবা ঘটছে, রাজনৈতিকভাবে একটা পজিটিভ একটা ইঙ্গিত। কারণ বিজেপি সরকার তার এই কর্তৃত্ববাদিতার কারণে, তার বড় ভাই সুলভ আচরণের কারণে সে শুধুমাত্র প্রতিবেশীদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয় নাই, আন্তর্জাতিক পর্যায়ে তার সম্পর্ক খারাপ হয়েছে। তার সাথে কানাডার সম্পর্ক খারাপ, তার সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক খারাপ, তার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ, একমাত্র রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক স্থিতিশীল আছে। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে দিল্লি কিন্তু অনেক নাজুক অবস্থায় আছে। সেখানে বাংলাদেশের মতন তার জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ বাংলাদেশ, সেখানে তার সাথে দীর্ঘ বৈরিতা এবং বৈরিতার মতোই তো অবস্থায় চলে এসেছে, বিশেষ করে তার পক্ষে বহন করা কঠিন। বরঞ্চ বাংলাদেশের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোনো ব্যক্তি না, কোনো দল না, বাংলাদেশের জনগণের সাথে যে সম্পর্কের জায়গাটা তারা যদি তৈরি করতে পারে, আমরাও চাই যে ভারত যেহেতু আমার নিকট প্রতিবেশী, আমরা তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে চলতে চাই, সম্মানের সাথে চলতে চাই। আমরা কিন্তু ভারতের গোলাম না, তাকে ভাবতে হবে বাংলাদেশ আমার গোলাম না। ভারতীয়দের মধ্যে এরকম ধারণা আছে যে আমরা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছি, সুতরাং আমাদের কথা এরা চলবে। ভাবতে হবে 18 কোটি মানুষের একটা দেশ, যদি আপনি 18 কোটি মানুষ দেখেন তাহলে কিন্তু আমেরিকার প্রায় অর্ধেকই দেশ যদি জনসংখ্যা দেখা হয়। সুতরাং ভারতের আমার মনে হয় হতে পারে দিল্লিতে কোনো ধরনের রিয়ালাইজেশন হতে পারে, এটা পলিটিক্যাল কোনো নতুন চিন্তা ভাবনা থাকতে পারে, যার প্রেক্ষাপটে সে ম্যাডাম, কারণ তারা একটা জিনিস বুঝেছে যে বেগম খালেদা অসুস্থ হওয়ার পরে তারা বুঝেছে যে খালেদা জিয়ার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে, আর একজনকে যার উপরে তিনি ব্যাংক করেছিলেন তার জনপ্রিয়তা কতটা শূন্য কোটায়, এটা দিল্লি এখন বুঝতে পারছেন। সে কারণে হয়তো নতুন ধরনের রিলেশনের জন্য এটা করতে পারেন, যেহেতু আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, সে কারণেই আগেই একটা কিছু কি বলে, আমরা ওই যে ছোটবেলায় যে কি বলে যে রেশন শপে থানিট রেখে জায়গা দখল করে রাখতাম না, একটা থানিট রেখে দিল মোদি। আমরা এবার একটি ভিন্ন টপিকে যাব, কিন্তু এটা আজকেরই বিষয়। আমরা জানি যে গত 2 দিন ধরে 4 দফা দাবিতে সরকারি মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি চলছে এবং এটা কিন্তু তাদের ফাইনাল পরীক্ষার সময় চলছে। আজকেও স্টুডেন্টসরা পরীক্ষা দিতে এসে ফিরে গেছেন। তাদের একটা 4 দফা দাবি আছে, যেখানে শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি, পদায়ন দ্রুত কার্যকর করা সহ এই ধরনের এই প্র্যাকটিসটাকে আপনার কাছে আবার যাচ্ছি নিয়াজ ভাইয়া, এর আগেও আমরা দেখেছি এই ধরনের কর্মবিরতি। এটাতে যে শিক্ষার ক্ষেত্রে একটা কারণ ওনারা তো শিক্ষক, ওনাদের তো এই দায়িত্বটাও তো বর্তায় যে ফাইনাল পরীক্ষার টাইমে এই ধরনের রাস্তায় নেমে ওনারা ক্লাস বা পরীক্ষা বাদ দিয়ে বন্ধ করে এই কাজটা করছেন ওনারা। আমি একটা জিনিস বলি, এটা 2টা দিক আছে। একটা হলো 15 বছরে যে অবরুদ্ধ সময়কাল অনেকের দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসতে পারেনি, ভীতি কাজ করেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে সবাই মিলে এই সরকারকে এতটা দুর্বল মনে করছে যে তারা প্রতিদিনই, আমি তো আপনারা হয়তো জানেন না, প্রেস ক্লাবে গেলে এমন কোনো দিন নাই যেদিনে এই আন্দোলনকারীরা নাই। সবচেয়ে বড় কথা যে আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ব্যাপারে সরকারের অ্যাড্রেস করা উচিত যে এই দাবিগুলি আসলে যৌক্তিক কি যৌক্তিক না, তাদের সাথে বসা উচিত। অযৌক্তিক কোনো দাবি তো সরকার মানতে পারে না, কিন্তু অনেক যৌক্তিক দাবি থাকতে পারে বিষয়। আর একটা হলো যে এই সরকার
গভর্নমেন্টকে এইরা প্রত্যেকেই মনে করে যে খুব উইক গভর্নমেন্ট, যে কারণে কারণ যেহেতু এই গভর্নমেন্টের তো এখন যেটা দাঁড়িয়েছে ইলেকশন করাটাই তার একমাত্র কাজ, সুতরাং এইগুলি নিয়ে তারা বেশি বেশি আন্দোলনে নামে। এবং আন্দোলনের মানে কি, এমন কোনো সেকশন নাই যারা এই পর্যন্ত আন্দোলন নামে নাই। তো আপনি যেটা বলছেন যে শিক্ষকরা তো দায়িত্বশীল, যারা দায়িত্বশীল হওয়া উচিত। পরীক্ষার সময় ডিসেম্বর ফাইনাল পরীক্ষার সময় এই আন্দোলন, এটা এক ধরনের ব্ল্যাকমেলিংয়ের কিনা এটা ভাবতে হবে যে এটা যাতে সরকার এগিয়ে আসে তাড়াতাড়ি। এটা কি একটা ব্যাড প্র্যাকটিস মনে হয়? এর আগে আমরা দেখেছি রাস্তায় এসে দাবি আদায় করে, এবং আমার মনে হচ্ছে যে ওরা যেহেতু ফাইনাল পরীক্ষা এইটাকে হিসাবে পুঁজি করে বা এই সময়টায় এই আন্দোলন যাতে নজরে পড়া যায় পড়ার জন্য, এবং এটা খুবই ব্যাড প্র্যাকটিস, খুবই খারাপ একটা কাজ করছে। তবে আমারও উচিত যে আমাদের দেশে হয় কি, আমি বলি আমার অভিজ্ঞতা আছে, আমি যখন ঢাকা সাংবাদিকের প্রেসিডেন্ট, কতগুলি বিষয় নিয়ে মন্ত্রীদের সাথে আলাপ করি, ধুর আপনারা আন্দোলন করেন না কেন, আন্দোলন করলে আমি করব, এটা করব। তো আমাদের দেশে হয় কি, আন্দোলন না করলে আসলে কেউ, ওই যে অনেকে বলে না যে ইভেন সন্তান না কানলে মা নাকি দুধ দেয় না, এরকম কথা আমাদের লোকেরা বলে থাকে। সুতরাং আন্দোলন না করলেও তো আমাদের দেশের সরকার সহজে করে না। সুতরাং দুইটা জিনিস, একটা হলো যে এইটাকে পুঁজি করে এটা করা ঠিক হয় নাই, আবার একই সঙ্গে সরকার উচিত যদি যৌক্তিক দাবি থাকে সেগুলি বসে সমাধান করা। জি বাদল ভাই, আপনার থেকে শুনতে চাচ্ছি আইনগতভাবে এটার একটা এটা হচ্ছে, দেখেন আসলে কি, শিক্ষা তো জাতির মেরুদণ্ড, আমরা সবাই বলি, সবসময় বলি। আর শিক্ষকদের দাবি আদায়ের জন্য তারা ক্লাসরুম বাদ দিয়ে তাদের রাস্তায় আসতে হবে কেন? এটা শুরু থেকেই, মানে যখনই আমার মনে হয় এই আন্দোলনে যাওয়ার আগে তাদের প্রত্যেকেরই উচিত ছিল, বা যারাই এখন তো দেখা যাচ্ছে যে এটা হয়ে গেছে দাবি আদায় সরকার, মানে যার যার যত দাবি ছিল সব এখন দাবি আদায় করতেছে। তো এই দাবি আদায় করতে গিয়ে ছাত্ররা ভিকটিম হচ্ছে, দাবি আদায় করতে যে যারা পথিক তারা সমস্যায় পড়তেছে, সাধারণ মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে। এটা তো দাবি আদায়ের পথ না, এটা তো দাবি আদায়ের পথ না। এই দাবি আদায়ের নামে যেভাবে মানে বিশৃঙ্খলা হচ্ছে, এতে তো সাধারণ মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি যে কথা বললেন যে স্টুডেন্টদের এখন পরীক্ষা, এই মুহূর্তে তো তাদের এই আন্দোলনে যাওয়াই ঠিক হয় নাই। এটা তো আমার নওয়াজ ভাই বললেন যে ব্ল্যাকমেইলিং, ট্রু, এটা তো ব্ল্যাকমেইলিং করা, এটা তো ব্ল্যাকমেইলিং করার মতো। তো যাই হোক, আমার মনে হয় শিক্ষকরা ইমিডিয়েটলি ক্লাসে ফিরে যাক এবং সরকারের তরফে ইমিডিয়েট ব্যবস্থা নিয়ে তাদের যা দাবি দেওয়া এটা দেখে, কারণ তারা যাতে আর রাস্তায় না আসতে হয়, ক্লাসেই থাকতে হয়। কারণ আপনি শিক্ষকদের যদি মর্যাদা না দেন, শিক্ষকদের যদি যথাযথ মানে যা প্রয়োজনীয় বেতন ভাতাদি বাড়ি ভাড়া এসব যদি তারা না পায়, তাহলে তারাও গিয়ে ক্লাসে যে মনোযোগ দিবে, ক্লাসের যে অ্যাটেনশন দিবে বা স্টুডেন্টদের জন্য করবে, এটাও তাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ এখন সব কিছুই তো বেড়ে গেছে দাম, যার ফলে ওনারা দেখতেছেন এবং অনেকেই এসে দাবি পূরণ করে যাচ্ছে, সবাই দাবি পূরণ করে যাচ্ছে, ওনারা আর দাবির বাইরে থাকবে কেন? তবে তাদের জন্য সময়টা ভালো হয় নাই। আর সময় এই দাবি আদায়ের জন্য আমার মনে হয় এই সব সময় এই প্রেস ক্লাবের সামনে বা এই জায়গায় ওই জায়গায় বসে জনদুর্ভোগের পরিবর্তে একটা প্রপার জায়গা নির্ধারণ করে দেওয়া উচিত। যাও বাবা, তোমাদের যা দাবি দেওয়া ওখানে থাকো, একটা জায়গায় কনফাইন থাকো, যেন জনদুর্ভোগ না হয়, মানুষের হয়রানি না হয়, মানুষের কষ্ট না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, কোর্ট কাছারির সময়ের ক্ষতি না হয়। তারপরে সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে এটাকে পার্মানেন্টলি যে কোনো আন্দোলন, যে কোনো কর্মসূচি এমন না হয় যেন জনদুর্ভোগ না হয়, এটার দিকে সবারই নজর দেওয়া উচিত। যারাই আন্দোলন করতে আসুক প্রত্যেকেরই মাথায় রাখা উচিত যেন আন্দোলনের নামে জনদুর্ভোগ না হয়। এটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। এটা থেকে আমাদের বেরোয় আসার সময় চলে আসছে এবং প্রয়োজনে সরকারের আইন প্রবর্তন করা উচিত, ইমিডিয়েটলি আইন প্রবর্তন করা উচিত। যে যদি কারো কোনো পার্টিকুলার কোনো সংস্থার কোনো পার্টিকুলার দাবি দেওয়া থাকে, রাস্তাঘাটে কোথাও বা প্রেস ক্লাবের সামনে বা কোনো রাস্তা ব্লক করে বা কোনো জায়গায় পাবলিক প্লেসে আন্দোলন করা যাবে না, গণসমাবেশ করা যাবে না। এইটা এখন সময়ের দাবি চলে আসছে, প্রপার হইতে যাক। বিশ্বের কোনো দেশেই এইভাবে জনদুর্ভোগ করে দাবি আদায় হয়নি। কাজে আমাদের দেশেও যেহেতু অনেকগুলো সংস্কার হয়েছে, এই দেশে অনেক সংস্কার এই সরকার করেছে, এর মধ্যে অনেক আইন প্রণয়ন করেছে, এইটারও এই ধরনের বিষয়ে ইমিডিয়েটলি একটু আইন প্রণয়ন করে এসব থেকে আমাদের নিবৃত্তি দরকার। উই শুড গেট রিড অফ ইট।
বাদল ভাই আপনাকে এবং নিয়াজ ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ। এনটিভি স্টুডিওতে আজকে আসবার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন।